ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। হরমুজের টোল আদায়ের চিন্তা বদল ট্রাম্পের, প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। ট্রাম্পের সবুজ সংকেতে ইয়েমেনে হামলা করে রিয়াদ। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, অবরোধ বন্ধ না করলে সৌদি বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানানোর হুঁশিয়ারি হাউথির। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থামছে না রক্তপাত। ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ নিহত 11। মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিচ্ছে হামাস, অভিযোগ জাতিসংঘের। আবারও রক্তাক্ত পাকিস্তানের আজাদ কাশ্মীর। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 6 বেসামরিক নিহত। ইসলামাবাদকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান নয়াদিল্লির। ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে তেহরান। উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালীতে 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন ট্রাম্প, আর প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহভাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বন্দরগুলোর ওপর আবারও নৌ অবরোধ জোরদার করা হয়েছে। তাদের দাবি, বর্তমানে মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন যুদ্ধ জাহাজ এবং শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে। পাশাপাশি নতুন করে ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে লক্ষ্য করে ইরানের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি সম্প্রসারণে গুরুত্ব দেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। I'll save the energy targets for last, but ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত ওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। তার দাবি, এটি ওমানের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, বরং জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ। ইরানের সঙ্গে চলমান সংঘাতে আশঙ্কাজনক হারে কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সিএসআইএসএ বিশ্লেষণ অনুযায়ী এপ্রিলের পূর্ণমাত্রার লড়াইয়ে থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অর্ধেক এবং টমাহকের প্রায় 30% ব্যবহার করেছে ওয়াশিংটন। বর্তমান গতিতে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। যুদ্ধ যত দীর্ঘ হয় ততই ফুরিয়ে আসে অস্ত্রের মজুত। ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন সেই চাপেই পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের সতর্কতা, সাম্প্রতিক হামলায় হাজারো ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দ্রুত কমে আসছে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের মতো যুদ্ধের গতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ সামরিক প্রস্তুতিতেও এর প্রভাব পড়তে পারে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর নতুন করে সংঘাত তীব্র হওয়ার আশঙ্কা বেড়েছে। এর মধ্যেই সিএসআইএস এর বিশ্লেষণে উঠে এসেছে, এপ্রিলের পূর্ণমাত্রায় লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার থার্ড ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় 30% ব্যবহার করে ফেলেছে। এরপর হামলার তীব্রতা কমলেও গুরুত্বপূর্ণ এসব অস্ত্রের মজুত এখনও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরতে পারেনি।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ধীরগতি। বর্তমানে প্রতি মাসে মাত্র 15টি টমাহক এবং প্রায় 20টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ পাচ্ছে পেন্টাগন। 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনাও নেই। এছাড়া ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ঘাটতি পূরণে এখনও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়নি মার্কিন কংগ্রেস। এমন পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা উৎপাদন আইন কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন উৎপাদন লাইন গড়ে তুলতে প্রতিরক্ষা শিল্পের সঙ্গে পেন্টাগনের চুক্তির পাশাপাশি ইউক্রেন ও জার্মানির মতো দেশেও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে নতুন কারখানা চালু ও উৎপাদন বাড়াতে কয়েক বছর সময় লাগবে। ফলে ইরানে একই মাত্রার অভিযান চলতে থাকলে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, বিশেষ করে চীন ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক প্রস্তুতির ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হতে পারে। যদিও পেন্টাগনের দাবি, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের কাছে এখনও পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থির জ্বালানি তেলের বাজার। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে বৈশ্বিক সরবরাহ। আর এর প্রভাবে এপ্রিল থেকে জুন প্রান্তিকে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম ঠেকে $97। এক বছর আগে ছিল যা $67। এমন সংকটকালে তেল উৎপাদন ও গ্যাস খাত থেকে রেকর্ড আয়ের পূর্বাভাস দিয়েছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম। ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের সরবরাহ এখন চরম সংকটে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে। সরবরাহ বিঘ্নিত হওয়ায় গেল এপ্রিল থেকে জুন প্রান্তিকে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম গড়ে প্রতি ব্যারেল $97 উন্নীত হয়েছে, যা প্রথম প্রান্তিকে ছিল গড়ে $78 এবং এক বছর আগে ছিল মাত্র $67। আর তেলের এই চড়া গড় মূল্যের উপর ভর করেই বিপুল মুনাফা করেছে ব্রিটিশ এনার্জি জায়ান্ট বিপি। চলতি বছরের প্রথম প্রান্তিকের পর দ্বিতীয় প্রান্তিকেও তাদের আয় আকাশ ছোঁয়ার পূর্বাভাস দিয়েছে কোম্পানিটি। বিপি জানিয়েছে, প্রথম প্রান্তিকের তুলনায় কেবল তেল উৎপাদন ও অপারেশন খাত থেকেই তাদের আয় আসছে সর্বোচ্চ $2.1 বিলিয়ন। আগের প্রান্তিকে যা ছিল $1.8 বিলিয়ন। এছাড়া রিফাইনিং মার্জিন ব্যারেল প্রতি প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে $29.6। শুধু তেল নয়, লাভজনক অবস্থানে রয়েছে কোম্পানির গ্যাস ও লো কার্বন এনার্জি খাত। এই সেগমেন্ট থেকে আরও $50 থেকে $70 কোটি আয় ঘরে তোলার আশা করছে তারা। এই বিপুল মুনাফা দিয়ে নিজেদের মাথার উপরে থাকা ঋণের বোঝাও দ্রুত নামিয়ে আনার পরিকল্পনা বিপির। মার্চের শেষে বিপির মোট ঋণ যেখানে ছিল $25.3 বিলিয়ন, জুন শেষে তা $22 থেকে $23 বিলিয়ন নামিয়ে আনার লক্ষ্য তাদের। বিশ্বের প্রায় 70 থেকে 80টি দেশে বিপির তেল ও গ্যাস উত্তোলন, পরিশোধন ও বিপণন ব্যবসা রয়েছে। বিশ্বজুড়ে এই কর্মযজ্ঞে কাজ করছে কোম্পানিটির 93,000-এর বেশি কর্মী। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সমর্থন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের প্রতিবেদনে। এদিকে সানায় অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হাউথি বিদ্রোহী। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হাউথির পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সোমবার সানার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালানো হয়। এর জন্য সৌদি সমর্থিত ইয়েমেন সরকারকে দায়ী করে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে হাউথি বিদ্রোহী। 4 বছরের নীরবতার পর আবারও বড় সংঘাতের মুখে দুপক্ষ। এ ঘটনায় বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, হাউথির বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসকে পরিকল্পনার কথা জানান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চান। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প সেই অভিযানে সবুজ সংকেত দেন। বিশ্লেষকদের মতে এর মধ্য দিয়ে হাউথির সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় সামরিক ও কূটনৈতিকভাবে ওয়াশিংটনের সহায়তা নিশ্চিত করতে চাইছে রিয়াদ, এমনটাই ইঙ্গিত পাওয়া যায়। এদিকে হাউথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানার ওপর অবরোধ অব্যাহত থাকলে সৌদি বিমানবন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে সৌদি আকাশসীমা ব্যবহার না করার জন্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও সতর্ক করেছে তারা।
বিশ্লেষকদের আশঙ্কা, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে 2022 সাল থেকে কার্যত বহাল থাকা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। নতুন করে সৌদি হাউথি সংঘাত শুরু হলে শুধু ইয়েমেন নয়, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনাও আরও তীব্র হতে পারে। পাশাপাশি লোহিত সাগরের প্রবেশদ্বার বাবাল মানদেব প্রণালীতে নৌ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও বাড়ছে, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে। ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। জ্বালানি খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগ আকর্ষণ, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো কাজ করবে বলে জানান ট্রাম্প। এতে বাগদাদের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদী তিনি। গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন। পরে হোয়াইট হাউস ও পেন্টাগনে পৃথক বৈঠকে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ইরাকি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে আঞ্চলিক সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপে থাকা ইরাকের তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতে বড় ধরনের মার্কিন বিনিয়োগের আহ্বান জানান জাইদি। বলেন, ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশীদারিত্ব প্রত্যাশা করে। একই সঙ্গে ইসলামিক স্টেটের বিরুদ্ধে দীর্ঘ বছরের লড়াইয়ে ইরাকের বিপুল ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন তিনি। ওই সংঘাত দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন জাইদি। আমরা ওপেক প্রতিষ্ঠাকারী দেশগুলোর একটি, তাই ইরাক তার প্রাকৃতিক সম্পদের ন্যায্য অংশ পাওয়ার অধিকার রাখে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাক আইএস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছে। এই যুদ্ধে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং দেশের অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইরাকের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ $400 বিলিয়নেরও বেশি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বড় বাণিজ্যিক চুক্তির কথা বলেন। দেশটি থেকে আরও বেশি তেল উত্তোলনে মার্কিন কোম্পানিগুলো যুক্ত হবে বলে জানান ট্রাম্প। তার দাবি, এই সহযোগিতার মাধ্যমে উভয় দেশেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ইরাকের জ্বালানি খাতের সম্ভাবনা আরও সম্প্রসারিত হবে। আমরা দুই দেশের জন্যই বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব এবং ইরাক থেকে আরও বেশি তেল উত্তোলন করব। দেশটি থেকে প্রচুর তেল উৎপাদন হবে আর সেই কাজ মূলত মার্কিন কোম্পানিগুলোই করবে। তারা এখন অন্যদের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে চায়। এটি অবশ্যই ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়া সম্পর্কিত নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকেও অন্তর্ভুক্ত করা হতে পারে, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিশ্লেষকদের মতে, এমন পদক্ষেপ বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং ওয়াশিংটনের নিষেধাজ্ঞা নীতিতে নতুন মাত্রা যোগ হবে। গাজায় থামছে না রক্তপাত। উপত্যকার উত্তরাঞ্চলে একটি পুলিশ স্টেশনে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত 8 জন। একই দিনে দক্ষিণাঞ্চলে আরও 3 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে 10 বছরের একটি শিশুও। এদিকে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে হামাস বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় আবারও কেঁপে উঠল গাজা। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুলিশ স্টেশনটি। হামলায় পুলিশ স্টেশনের পরিচালক সহ নারী পুলিশ কর্মকর্তা এবং বেসামরিক নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। নিহতদের মরদেহ নেওয়া হয় আল শিফা হাসপাতালে। এই হামলাকে ভয়াবহ গণহত্যা বলে উল্লেখ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হামাসের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন সদস্যকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। একই দিন গাজার খান ইউনিসেও হামলা চালানো হয়। দখলদার বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারায় মাত্র 10 বছর বয়সী এক শিশু। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনরা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। আমরা নিরাপত্তা চাই, এই সংকটের সমাধান চাই। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শিশুদের ওপর এই হত্যাযজ্ঞ বন্ধ হোক। এই শিশুটির অপরাধ কি ছিল? কেন তাকে হত্যা করা হলো? প্রাণহানির পাশাপাশি গাজায় মানবিক সংকটও তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের অভিযোগ, উপত্যকায় মানবিক সহায়তা কার্যক্রম বাধা দিচ্ছে হামাস। সংস্থাটির দাবি, জাবালিয়ার একটি খাদ্য বিতরণ কেন্দ্রে সশস্ত্র ব্যক্তিদের প্রবেশের কারণে ত্রাণ বিতরণ সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফিলিস্তিনপন্থী কর্মী মাহমুদ খলিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 3টি বেসামরিক সংগঠনের বিরুদ্ধে মামলা করেছেন। তার অভিযোগ, সমন্বিত ষড়যন্ত্রের মাধ্যমে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশ ছাড়া করার চেষ্টা করা হয়েছে। ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা, রক্ষণশীল থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ফাউন্ডেশন এবং প্রো ইসরায়েল সংগঠন বেতার ও ক্যানারি মিশনকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষতিপূরণ চেয়েছেন খলিল। তার অভিযোগ, প্রজেক্ট অ্যাস্থার নামে একটি পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলন দুর্বল করতে তাকে এবং নাগরিক নন এমন কর্মীদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানকে ইহুদি বিদ্বেষের সঙ্গে ইচ্ছাকৃতভাবে মিলিয়ে দেখানোরও অভিযোগ করা হয়েছে।